গতকালও আমরা দেখলাম যে একেবারে সর্বোচ্চ আদালতে 2016 এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলার ছিল শুনানি এবং সেখানেও ঠিক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে প্রশ্নগুলো তুলেছিল মূলত দুটো প্রশ্নই কিন্তু তুলল সর্বোচ্চ আদালত। প্রথম, সুপার নিউমারারি পোস্ট তৈরি করার কারণ কি, এবং দ্বিতীয়, বৈধ আর অবৈধ যদি আলাদা করা না হয় সেক্ষেত্রে কিন্তু গোটা প্যানেলটাই বাতিল করতে হবে। এর পাশাপাশি কিন্তু অবশ্যই বাংলাদেশের পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ এই অশান্তির সুযোগে জঙ্গিরা যেমন অনুপ্রবেশ করছে ভারতবর্ষে, তার পাশাপাশি অশান্তির সুযোগ নিচ্ছে পাকিস্তান, কারণ ক্রমাগত বাংলাদেশের কাছাকাছি আসছে তারা। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করে দিয়ে অর্ণব সাহা রয়েছেন পঙ্কজ রায়, আইনজীবী শ্রীচন্দ্র সেনা রায় এবং সুব্রত দত্ত। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। কি হলো গতকাল সুপ্রিম কোর্টে? নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত শূন্য পদ নিয়ে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকার এবং এসএসসিকে। অতিরিক্ত শূন্য পদ তৈরি কেন করেছিলেন? অবৈধদের যাতে চাকরি থেকে বের করে না দেওয়া হয়, রাজ্য এবং এসএসসিকে প্রশ্ন করলেন প্রধান বিচারপতি। আমি জানি না যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির। অতিরিক্ত শূন্য পদ যখন তৈরি করলেন সেই মুহূর্তেই নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। এসএসসি শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার, কাউকে নিয়োগ করেনি, মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল, সওয়াল করলো রাজ্য। যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন প্রায় 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে? এটাও মাথায় রাখতে হবে যে প্রায় 2 থেকে 3 বছর পর মামলা হয়েছিল, আদালতে সওয়াল করে জানালো রাজ্য। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে, অনেকে এখনো জেলে রয়েছে। এটা একটা সম্পূর্ণ নতুন কমিশন, আমরা আদালতকে সহায়তা করার জন্য আছি, আদালতে রাজ্যের বক্তব্য। কিন্তু রাজ্যের অবস্থান কি? রাজ্যকে মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি তা সম্ভব নয়? রাজ্যের কাছে জানতে চান প্রধান বিচারপতি। সওয়াল জবাবের পর সর্বোচ্চ আদালত জানিয়েছে পরবর্তী শুনানি 7ই জানুয়ারি। মূলত আজকে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি লিস্ট দেওয়া হয়। সেই লিস্টটাতে তারা অ্যারাউন্ড 3,000 মতো, 3,000-এর খানিক কম, 2,900 সামথিং তারা বলছে তারা আইডেন্টিফাই করেছে। আমরা বলছি ফিগারটা অনেকটাই কমিয়ে রেখেছে, কারণ আমরা যা হাইকোর্ট রেকর্ড অনুযায়ী পাচ্ছি সেটা মোর দ্যান 6,000 7,000 হবে। এতদিন অবধি হাইকোর্টে ওরা কোনো দিনই তারা এই স্যাগ্রিগেটেড লিস্ট স্কুল সার্ভিস কমিশন দেয়নি। এই ফার্স্ট টাইম সুপ্রিম কোর্টে এসে তারা স্যাগ্রিগেশনের কথা বলছে এবং এটা অ্যাডমিটেড পজিশন এখন দাঁড়িয়ে যাচ্ছে যে না, এই এন্টায়ার প্রসেসটাতে দুর্নীতি হয়েছে। এটা এফিডেভিট অন রেকর্ড স্কুল সার্ভিস কমিশনের, যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হয়েছিল, সুপার নিউমেরিক পোস্টে স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়ে কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল যে তারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড সুপার নিউমেরিক পোস্টে তাদেরকে রাখতে চায়। এটা সম্পূর্ণ বেআইনি। এবং এই একটা জিনিস আমরা যেটা তুলে ধরতে চাই কোর্টের কাছে, সেটা হলো যে এই একটা জিনিসে বোঝা যায় দুর্নীতির জলটা কত গভীর, কত দূর অবধি দুর্নীতি হয়েছে। যে যারা টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে বলছেন বা যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবেই নিজেকে বলছে যে না আমার টেন্টেড আছে, এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে, আবার কেউ বলছেন শুনানির সময় যে আমার কোনো লিস্টে নাম নেই। শুনানি থেকে এটা স্পষ্ট হচ্ছে আমাদের মতে যে এখানে দুর্নীতি হয়েছে, একটা বড় অংশই দুর্নীতি হয়েছে। আগামী 7 তারিখে আবার শুনানি হবে, তখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয়। অর্ণববাবুকে দিয়ে শুরু করবো। অর্ণববাবু, নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। প্রথম কথা, সুপার নিউমারারি পোস্ট তৈরি করার উদ্দেশ্য কি? কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্টও কিন্তু সেই একই কথা জানতে চাইছে। যদি অবৈধদের বাঁচানোর উদ্দেশ্য না থাকে তাহলে 2022 সালে মে মাসে মন্ত্রিসভা কি কারণে এই সুপার নিউমারারি পোস্টের অনুমোদন দিল? এবং আমার দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার যে গতকাল সওয়ালে বলল যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে? এখানে আপনাকে মনে করিয়ে দিই, 25শে এপ্রিল এসএসসি চেয়ারম্যান তিনি একটা হিসেব দিয়েছিলেন, অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,250, আর সিবিআই কিন্তু দাবি করেছিল অযোগ্য প্রার্থীর সংখ্যা 8,000। অর্থাৎ এখানেও কিন্তু সংখ্যার মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে। তাহলে কতজন অযোগ্য, কিভাবে শনাক্ত করা গেছে, এই শনাক্তকরণ কতটা ভ্যালিড, প্রশ্ন উঠবে না? প্রথমে যেটা বলি, আপনি সুপার নিউমারিক পোস্ট নিয়ে যেটা বললেন, গত বছর সুপার নিউমারিক পোস্ট নিয়ে একেবারে প্রত্যক্ষভাবে প্রশ্ন করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পরিষ্কার করে জানিয়েছিলেন
যে সুপার নিউমেরিক পোস্টকে একজনকেও চাকরি দেওয়া হয়নি, ওই একজনকে দেওয়া হয়েছে, তিনি ক্যান্সার পেশেন্ট সম্ভবত, তাকে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছে। ওটা করা হয়েছিল ওয়েটিং লিস্ট থেকে যাতে চাকরিতে নেওয়া যায় করার জন্য, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ওখানে ক্রিয়েট করা হলে ওখানে কিন্তু কাউকে চাকরি দেওয়া হয়নি। এক নম্বর, এই তো আমি বললাম তো, এটা করা হয়েছিল পরিষ্কার করে তিনি বলেছেন যে এটা হচ্ছে ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে যাতে নেওয়া যায় পরবর্তীকালে, এরকম একটা ভাবনা থেকে, কিন্তু ওটা আর এগোয়নি। তারপর নাম্বার 1, নাম্বার 2, আপনি মানবিকতার কথাটা বললেন, আমি জাস্ট একটা তথ্য মনে করিয়ে দিই। 2015 সাল থেকে ঝুলে থাকা উচ্চ মাধ্যমিকের 14,052 জনের যে চাকরি নিয়ে যে মীমাংসা, যেটা হয়নি, সেটা কিন্তু এবছর 24শে সেপ্টেম্বর জাস্টিস ওয়াই চন্দ্রচূড় তার বেঞ্চে তার ফয়সালা হয়েছে এবং সেটা তারপর প্রত্যেককে চাকরি দেওয়া হবে, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছেন। এবং শেষ পর্যন্ত তাদেরকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে, নিয়োগপত্র দেওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকার যেটা বারবার করে বলছেন বা এসএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, এক্ষেত্রে আমরা আবেদন করছি আদালতের কাছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখুন, যেহেতু সংখ্যাটা এত বেশি, এই এত বেশি জন সংখ্যক, তাদের মধ্যে একটা বড় অংশ অলরেডি চাকরি পেয়ে গিয়েছে, তাদেরকে এই চাকরি পেয়ে যাওয়া মানুষজনকে তাদের যদি এক লপ্তে সকলকে এরকম ভাবে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়, সেটা খুব অমানবিক। তার জন্য তো অযোগ্যদের আপনাদের আলাদা করেছে। এবং আমি বলছি গত বছর ডিসেম্বর মাসে 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং এবছর 5 জানুয়ারি, এই 3টে দিনে 3টে হলফনামা হাইকোর্টে কিন্তু এসএসসি পেশ করেছিল। সেখানে সেখানে 5250 জনকে পরিষ্কার করে তারা দেখিয়েছিল এবং ক্যাটেগরিক্যালি, অর্থাৎ যেখানে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রুপ সি, গ্রুপ ডি, এই যে 4টে ক্যাটাগরি, সেই নিশ্চিত বক্তব্যটা কি গতকাল সুপ্রিম কোর্টে শোনা গেল? আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, যে হিসেবটা দিচ্ছেন, সত্যি 3টে হলফনামা, এই 5250 যে সংখ্যাটা আমি উল্লেখ করলাম এসএসসি বলেছিল, কিন্তু গতকাল আদালতে কি সেই বক্তব্য তারা রেখেছে? 25,753 কয়েকটা সংখ্যা নয়, দুর্নীতির একটা নাম। রাজ্যের প্রতিটি ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে, তাতে শিক্ষকদের মেরুদণ্ড বলা হয়, সমাজের মেরুদণ্ড তারা, আর এই মেরুদণ্ডে দুর্নীতি। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, শুধু গ্রুপ সি, গ্রুপ ডি নয়, আজকে তারা দিতে পারছে না কেন? আজকে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, তারা চাকরি পাবে, রেজাল্ট বেরোবে, চাকরি পাবে, কেন প্রত্যেকটা জায়গায় আদালতে যেতে হবে? আজকে যে জিনিসগুলো প্রত্যেকটা ধাপে, শুধু মহামান্য হাইকোর্ট নয়, মহামান্য সুপ্রিম কোর্টের আগের প্রাক্তন প্রধান বিচারপতি, এখন প্রধান বিচারপতি জিজ্ঞেস করছেন যে আপনারা সংরক্ষণ করেছেন? না, করেননি। মিরর ইমেজ নেই, কত বছর করতে হয় না, 1 বছর। আসল জিনিসটা ওএমআর শিটটাই নষ্ট করে দিচ্ছেন, তারপরে যেটা মিরর ইমেজ সেটাকে নষ্ট করে দিচ্ছেন। আমি শীর্ষেন্দুদা একটু বিরত করি, আমি আপনার কাছে এই জায়গায় ফিরবো, কিন্তু একবার দেখিয়ে দিই গতকালে এই প্রশ্নে এই জায়গায় সওয়াল জবাব কিভাবে হলো। সুপ্রিম কোর্টের শুনানিতে ওএমআর শিট সংরক্ষণ করা নিয়ে কিন্তু গতকাল প্রশ্ন উঠলো। ওএমআর শিট কবে নষ্ট করে দেওয়া যায়, তার কি কোনো নিয়ম আছে? রাজ্য সরকার এবং এসএসসির কাছে প্রধান বিচারপতি জানতে চান। 1 বছর এই নিয়ম, এমনটাই রাজ্য সরকারের আইনজীবী বলছেন। ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? আদালতের প্রশ্ন, না। রাজ্য সরকারের জবাব, এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথিটাই হচ্ছে ওএমআর। যদি ওএমআর শিটে কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা সেখান থেকেই দেখা যাবে, আর যদি পরে ওএমআর শিট ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকে, তাহলেও সেটা আসল ওএমআর শিট থেকেই দেখা যাবে, এমনটাই মন্তব্য করেন প্রধান বিচারপতি। মূল কথা হচ্ছে, আমাদের হাতে আসল ওএমআর নেই বা এমন কোনো স্ক্যান কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখতে পারি। বাস্তব চিত্র এটাই যে এসএসসি কোনো মিরর ইমেজ রাখেনি। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, এখানে রাজ্য এসএসসির পক্ষ থেকে যেটা ভার্সন দেওয়া হচ্ছে যে 26 লক্ষের ওএমআর শিট নাকি প্রিজার্ভ করা সম্ভব নয়, নিয়মিত এসএসসি পরীক্ষা নেয়, কিন্তু সেক্ষেত্রে সংরক্ষণের তো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রথম সেই নিয়মটা তারা 2016 সালেই পরিবর্তন করেছিলেন, এবং সেই নিয়মটা যে রাখতে তারা পারবেন না, তারা সক্ষম নন, সেটা কি তারা জানিয়েছিলেন? ফিজিক্যাল কপি বা হার্ড কপি রাখা না গেলেও ডিজিটালি তো রাখাই যেত। প্রথমেই মিথ্যা কথা যে প্রত্যেক দিন প্রত্যেক বছর নেওয়া হয়, প্রত্যেক বছর নেওয়া হয়নি। 98 থেকে শুরু হয়েছে, সেটা প্রত্যেক বছর হয়েছিল 2011 সালে, 2012, 2014, 2016 আর 22। 2016 যে পদ, সেই পদের জন্য যে সুপার নিউমেরিক পোস্ট, সেটা 2021-এ করা হচ্ছে। কেন করা হচ্ছে? এসএসসিকে বারবার হাইকোর্ট জানিয়েছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী তালিকা দিন। আজকে এই দিন দেখতে হতো না বাচ্চাদের। আজকে প্রত্যেকটা সময় তারা অবস্থান করছে দিনের পর দিন। তারা পড়াশোনা করে কি অন্যায় করেছে? কিসের জন্য অন্যায় করেছে? আজকে যদি সেই টিচারদের, যোগ্য টিচারদের বলে চোর তারা, তাহলে সেই জায়গায় তো রাজ্য সরকার দায়ী নেবেন। তো সেই জায়গাতে ভাবতে হবে যে সুপার নিউমেরিক পোস্টটা যখন মন্ত্রিসভায় অনুমোদন নিল, তো তখন ভাবলেন না তো যে এটা বেআইনি? সেই জায়গাতে আরেকটা যে এসএসসি কোর্ট মানে এফিডেভিট করে বলেছিল কোর্টে
তখন তো বললেন না যে বেআইনি। আজকে দুর্নীতির শিকড়টা কত গভীরে গেছে সেটা দেখতে পাচ্ছেন না। রাজ্য সরকারের আইনজীবী যেটা হাইকোর্টে মিথ্যা কথা বলছিলেন, সুপ্রিম কোর্টেও বলছেন। কিসের জন্য? কারা পরীক্ষা নিয়েছিল? এসএসসি পরীক্ষা নিয়েছিল। এসএসসি বলুক কারা যোগ্য কারা অযোগ্য, ওরা বলবে কেন? এসএসসির ওই জবাবদিহি করতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে এবং রাজ্য সরকারের এই বক্তব্যের পেছনে উদ্দেশ্য কি? তবে চাকরি প্রাপক এবং চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় কিন্তু সকলেই রয়েছেন। দেখুন, 2016 এসএসসি মামলায় কে যোগ্য আর কে অযোগ্য তা নিয়ে দীর্ঘ শুনানির পর আবার ঠিক হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন ডান দিকে যারা অযোগ্যদের কারণে চাকরি না পেয়ে রাস্তায় বসে আছেন 1307 দিন ধরে, আর বাঁ দিকে আছেন সেই সমস্ত শিক্ষকরা যারা 6 বছর ধরে স্কুলে পড়াচ্ছেন, স্কুলে আজকেও পড়িয়েছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ তারা যোগ্য কি তারা অযোগ্য এখনো পর্যন্ত চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ হচ্ছে না। আপনারা তো চাকরি করছেন? হ্যাঁ, এই 5 থেকে 6 বছর আমাদের সকলের হয়ে গেল। আপনিও চাকরি করছেন? একদম 2019 থেকে 2024 শেষ, প্রায় 6 বছর। 2019 থেকে। তা আপনারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন? হ্যাঁ, আমরা যখন চাকরি পাই আমরা যথারীতি পরিশ্রম করে পরীক্ষা দিয়ে তবেই মেরিটে এসে চাকরি পাই। কোনো রকম আপোষে বা দুর্নীতিতে আমরা যুক্ত নই। সিবিআই রিপোর্ট দিয়েছে, তাতেও আমরা কোনো দুর্নীতিতে যুক্ত নই। শুধুমাত্র হাইকোর্টের যে রায়টা ছিল যে চাল আর কাকড় এক হয়ে গেছে, তো আমি কাকড়টাকে আলাদা করতে একটু কষ্ট হচ্ছে বা খুব শক্ত মনে হচ্ছে, সেই জন্য আমি সবটাই ছুঁড়ে ফেলে দিলাম। এটা কখনো হতে পারে না। আর ডান দিকে আমার যারা রয়েছেন তারা হচ্ছেন দীর্ঘ 1307 দিন, 3.5 বছর ধরে এখানে অপেক্ষা করছেন। তারা বারবার দাবি করছেন যেভাবে চাকরি চুরি হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে অযোগ্যরা চাকরি পেয়েছেন, তার ফলে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। পুরো বিষয়টা কিন্তু একরকমভাবে এসএসসির ওপরেই এখনো পর্যন্ত ডিপেন্ডেন্ট। তারা যদি চাইতো পুরো বিষয়টা অনেক আগেই সমাধানের বিষয় চলে আসতো। এক্ষেত্রে আমরা বলবো পাচ্ছে না কেন, তার জন্য সদিচ্ছার যথেষ্ট অভাব আছে। পাশাপাশি আমাদের যারা বর্তমান সহযাত্রী, একই পথের পথিক, যারা এতদিন ধরে শিক্ষকতা পেশা থেকে করে এসেছিলেন, তারা যারা বৈধ, তারা যদি এতদিনভাবে সেই সিবিআই এর রিপোর্টটাকে সম্মান দিয়ে বলতো যে হ্যাঁ এটা আমার ওএমআর শিট, তাহলে হয়তো এই সংশয়বোধটা আসতো না। যেমন কিছুজন অবৈধ তারা বলছে যে না এই ওএমআর আমাদের না, ঠিক তেমনভাবে যারা মানে বৈধ তারা যদি বলতো না এই ওএমআরটা আমারই, সেই সংখ্যাটা যদি বেশি হতো, ঠিক যেরকমভাবে আমরা লড়াই করছি আজ 1307 দিন ধরে রাস্তায়, আজ 5 বছর ধরে রাস্তায় পড়ে আছি, ঠিক সেরকম পাশাপাশি যদি তারাও একটু আমাদের সাপোর্ট করতো যে না এই পুরো জিনিসটাতে একটা অবৈধ হয়েছে এবং সিবিআই রিপোর্টটাকে আমরা যথেষ্টভাবে স্যাংগুইনিটি স্বীকার করছি, দায় পুরোপুরিভাবে কমিশনের তথা রাজ্য সরকারের। এসএসসির সদিচ্ছা কতটা রয়েছে, যোগ্য অযোগ্য বৈধ অবৈধ এই তালিকাটা প্রকাশ তারা করতে পারবে, আগেই তো সেই প্রতিশ্রুতি চেয়ারম্যান দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেন খাবি খাচ্ছে এসএসসি আর কেনই বা তার পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার? আমি এই জায়গাতেই পঙ্কজ বাবুর কাছে আসবো। পঙ্কজ বাবু, চলতি বছরের 7ই মে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রথমবারের জন্য এসএসসি দাবি করেছিল যে 19,000 যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে যোগ্য অযোগ্যর বিভাজনটাই কিসের ভিত্তিতে হচ্ছে, প্রশ্নটা সেইটা নিয়ে। এবং 300 জন ক্যান্ডিডেটের আইনজীবী কিন্তু গতকাল বলছেন যে ওএমআর পাওয়া গিয়েছে সেগুলো তাদের নয়। বিষয়টা হচ্ছে যে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়া হয়েছে প্রথম থেকে। কেন? কারণ দুর্নীতির কারণে, আর কোনো কারণ নেই। একটাই কারণ যে দুর্নীতি করতে হবে, তা না হলে যখন অবৈধদের বাদ দেওয়ার প্রশ্ন যখন এলো, প্রথম কথা হচ্ছে এসএসসি সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে ডিফারেন্ট হলফনামা দিয়েছে একই লোক। এবং শ্রীচন্দ্রা উকিল উনি জানেন, লয়ার, যে হলফনামাটা হচ্ছে আপনার ওথ, সেই ওথটা আপনি পাল্টাচ্ছেন, তো এটাই তো একটা বড় অফেন্স। নাম্বার 2, যে ওএমআর, এই যে আমি শুনলাম যে 1 বছর, আমরা জানি যে ডকুমেন্টসটাকে মিনিমাম 3 ইয়ার্স প্রিজার্ভ করতে হয়, মিনিমাম। তো সেটা করা হয়নি, এবং যদি আরো যেটা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে, একদম মিরর ইমেজ বলুন বা স্ক্যান কপি বলুন, সেটা রাখা হয়নি। ঠিক আছে, তো আমার যেটা সবচেয়ে উদ্দেশ্য হচ্ছে, কে বলেছিল যে আমরা কারো চাকরি খাই না? আসলে ওই একটা বিজ্ঞাপন ছিল না, হরলিক্স আমি এমনি এমনি খাই, তো এটা হরলিক্সটা এমনি এমনি খাওয়ার মতো। চুরি করে এত উদ্ধত্ত ভারতবর্ষ পৃথিবীর কোথাও নেই
যে চুরি করার পরে এবং এত রাজ্য বড় সরকারের গলায় version সবচেয়ে হচ্ছে দুর্নীতিগ্রস্ত তারা- রাজ্য হচ্ছে তারা আপনাদের বিজেপি শাসিত মানবিকতার রাজ্যগুলো। খাতিরে এই আপনি ব্যাপক ভুলে অবৈধ গেছেন। কারুর চাকরি যাক, রাজ্য ব্যাপক সরকার ভুলে চায় না, গেছেন। এটা আমি রাজ্য বলেছিলাম সরকারের আপনাদের version। ব্যাপক। এক মিনিট, আমি কাশ্মীর সরকার আমি ছিল, সুব্রতদার কাছে ইয়েদুরাপ্পা যাই। সরকার ছিল, সুব্রতদা, কাশ্মীর সরকার, সুব্রতদা, বন্যা এই- থেকে এই বন্যা থেকে ওইটার ইয়েদুরাপ্পা সংরক্ষণের নিয়ম- সরকার ছিল, এক সেকেন্ড, অনবদা না, অনবদা না, 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 আমি আসবো, একটু আস্তে। সুব্রতদা, 2016 সাল পর্যন্ত ওএমআর সংরক্ষণের নিয়ম ছিল 3 বছর পর্যন্ত। সেই ওএমআর সংরক্ষণের নিয়ম পরিবর্তন কবে করা হলো? খুব উল্লেখযোগ্যভাবে 2016 সালে। আর সেই 2016 সালেই কিন্তু এই চাকরি দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। একেবারে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সরকারি চাকরি হচ্ছে মানুষের একটা আস্থার জায়গা, গরিব মানুষের ভরসার জায়গা। মানুষ ভরসা রাখবেন কিভাবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। রাজ্য মন্ত্রিসভার প্রধান তার নেতৃত্বে এই কনস্পিরেসি যা পরিচালিত হয় এবং সেই কারণেই এসএসসি ওই 1 বছর অবধি প্রিজার্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে খুব গুরুত্বপূর্ণ, নিশ্চিতভাবে এখানে বেশিরভাগ সংখ্যক ছাত্র মানে যারা পাশ করেছেন তারা যোগ্য, এটা ধরেই নিতে হবে। কিন্তু এটা দেখুন 2016 সাল, 2021 সালে গিয়ে সুপার নিউমেরিক পোস্ট রাজ্য সরকার এটা ক্রিয়েট করলো। কেন? তার কারণ তখন এটা কোর্টে চলে এসেছে, তখন এটা এক্সপোজার এসে গেছে যে এখানে করাপশন হয়েছে, টাকা নিয়ে চাকরি হয়েছে। টাকা কারা নিয়েছে? তারা তৃণমূলের নেতারা। তাদেরকে কভার করবার জন্য রাজ্যের মন্ত্রিসভার যিনি প্রধান তিনি হচ্ছে গিয়ে এইটা কভার করার জন্য এই আয়োজন করেছে। যদি এটা হতো যে যার জেলে থাকা উচিত এখন শিক্ষামন্ত্রী যে ব্রাত্তর, ও বলেছিল যে এই যেটা অর্ণব বলল যে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের চাকরির জন্য এটা একদম, করেছে। এবং মানবিকতার খাতিরে কারুর তাহলে চাকরি এটা যাবে আগে না। করলো না কেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য তাহলে এটা আমরা আগে করা শুনেছিলাম। উচিত ছিল তো। একদম। করলো আমি না, ছোট্ট কারণ বিরতি ওরা নেব। আর বিরতির পর অবশ্যই আপনাদের বাংলাদেশ দেখাবো যে একদিকে অশান্ত বাংলাদেশ আর অন্যদিকে অসম পুলিশ অপারেশন প্রঘাত দিয়ে কিন্তু 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছে। বাংলাদেশের জেল থেকে পলাতক জঙ্গিরা কি তাহলে ভারতে ঢুকেছে? অসম পুলিশের অপারেশন প্রঘাত, গ্রেফতার হয়েছে 8 জন জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যে মুর্শিদাবাদ থেকে 2 জন জঙ্গি গ্রেফতার হয়েছে। মৃত মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য, এমনটাই অনুমান করছে পুলিশ। জঙ্গি সংগঠন আল কায়দার শাখার সংগঠন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা। কেরল থেকে গ্রেফতার মোহাম্মদ শাদ রদি নামে আরো এক জঙ্গি। ধৃত শাদ রদি বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। অগস্টে যখন বাংলাদেশে শুরু হয় অস্থিরতা, সেই সময় নভেম্বরে ভারতে পাঠানো হয় মোহাম্মদ শাদ রদিকে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ মোহাম্মদ ইসরাতের নির্দেশেই ভারতে অনুপ্রবেশ। অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষছিল এই ধৃত জঙ্গিরা। বাংলাদেশ এবং পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মোহাম্মদ শাদ রদির। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 4টি পেন ড্রাইভ, বাংলাদেশের সার্টিফিকেট সহ একাধিক ভারত বিরোধী নথি। আরএসএস এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল এমনটাই দাবি অসম পুলিশ সূত্রে। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু। हमको इन्फॉर्मेशन मिला था अबाउट द इन्फिल्ट्रेशन ऑफ अ एजेंट फ्रॉम बांग्लादेश जो एबीटी का एजेंट था, अंसारुल बंगला टीम. अंसारुल बंगला टीम is an affiliate of AQIS, Al Qaeda in the Indian subcontinent, which is a global terrorist organization. उसको एनालाइज करते हुए बाकी ऑपरेशन लॉन्च हुआ. सर ये जो मोहम्मद सद रदी वेस्ट बंगाल होके केरला गए थे, उसके पास आईडी प्रूफ कुछ मिला आप लोगों को कि वो भी फेक था, पासपोर्ट और आधार कार्ड और कुछ? नहीं, जो आपने पढ़ा है उसमें वही है that what we have found with him is certain certificates of Bangladesh related to him and his Bangladesh national card वो मिला है उसके एसोसिएट के पास. प्रेस रिलीज में क्लियरली लिखा है. We have just picked up the boys. They have been brought to Assam today. They were indoctrinating people and looking for like-minded people to recruit. मुर्शिदाबाद और फालाकाटा में, और मुर्शिदाबाद से 2 आदमी भी अरेस्ट हुए हैं. ऑपरेशन प्रघात, that is the strike against jihadi elements, is still on. Now that we have caught the basic structure of the network, अब इसकी बाकी क्या कड़ियां हैं, इसके आगे क्या कनेक्शंस हैं, वो अब इंटेरोगेशन और जो पेन ड्राइव और बाकी इनके टेलीफोन्स और डिवाइसेस मिले हैं उनकी एनालिसिस से पता चलेगा. मुनीरुल शेख और मोहम्मद अब्बास अली जो मुर्शिदाबाद हरिहरपाड़ा से गिरफ्तार हुआ है,
तो ये दोनों का क्या रोल था? ये दोनों क्या स्लीपर सेल थे कि ये लोग एक्टिव मेंबर ऑफ एबीटी थे, क्या थे? थोड़ा अगर बताएंगे तो। स्लीपर सेल या एक्टिव मेंबर में जो आप फर्क ढूंढ रहे हैं, दोनों वेरी मच इनसे एसोसिएटेड थे एंड दे हैव बीन पिक्ड अप फॉर देयर वर्क एंड एसोसिएशन विद द बांग्लादेशी इन्फिल्ट्रेटर। सो बाकी डिटेल्स अभी we will not be sharing because we are working on the further links of the investigation. আমি এই জায়গায় পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, যে কটা জায়গার নাম বলা হলো, একদিকে অসম, একদিকে পশ্চিমবাংলা, অন্যদিকে একেবারে পশ্চিমবাংলার করিডোরকে ব্যবহার করে কিন্তু কেরলে চলে গিয়েছে এই জঙ্গিরা, সেক্ষেত্রে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠবে, বিএসএফ কি করছে? না, বিষয়টা হচ্ছে যে এটা যে একটা ডিপ রুটেড কনস্পিরেসি ফর ক্রিয়েটিং অ্যান্ড বাংলা প্রদেশ এক্সটেন্ডেড, মানে আসামের ফরমার ডিজিপি বলজিৎ রায় 96 সালে একটা বই লিখেছিলেন, অ্যাভালেসেন্স অফ বাংলাদেশ। প্রতিটা কনস্টিটিউশন ধরে আসামের সেই সময় উনি করেছিলেন যে বিধানসভা এবং লোকসভায় কি করে ইনফিল্ট্রেটাররা ডেমোক্রেসিকে ঠিক করছে। আমরা তখন সেটাকে মনে করেছি এটা অতিরঞ্জিত। আজকে আল কায়দার স্লিপার সেল, জেএমবি, আইএসআইএস, যত রকমের জঙ্গি তারা, এবং পাকিস্তান তো এখন উৎফুল্ল। ইউনুসের মানে আমি জানি না নোবেল শান্তি পুরস্কারটা ওনাকে কে দিয়েছে, যদিও ওটা একটা ডুয়াল পুরস্কার, গ্রামীণ ব্যাংক এবং ইউনুস দুটো একসাথে করা হয়েছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে থেকে যে কোনো রকমের লিগ্যাল সাপোর্ট একজন সন্ন্যাসী তিনি গ্রেপ্তার হচ্ছেন, তাকে দেওয়া হচ্ছে না, এবং বিভিন্ন অঞ্চল। পঙ্কজদা অবশ্যই আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন, বিএসএফ এর প্রশ্নে এলেনই না, কিন্তু আমি এই জায়গায় অর্ণববাবুর কাছে জানবো বলি যে আমাদের যে 2000 কিলোমিটার যে বর্ডার, সেই 2000 কিলোমিটার বর্ডার বহু জায়গা আছে এখনো ফেন্সিং হয়নি। কিন্তু বিষয়টা শুধু বিএসএফ কে অতিক্রম করে আসছে না, তারা ভেতরে শেল্টার পাচ্ছে, তাদের আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, পাসপোর্ট তৈরি, এবং আপনারা তো পরপর দেখছেন একদম, আমি আবারও দেখাবো একটা নেটওয়ার্ক, একদম আমি আবারও দেখাবো, কিন্তু তার ক্যাপিটাল পানিশমেন্ট যতক্ষণ না হবে এই ডিপ রুটেড কনস্পিরেসি বন্ধ করা যাবে না। আমি অর্ণববাবুর কাছে তাহলে এই জায়গায় আসি। অর্ণববাবু, শেখ হাসিনা, ভবিষ্যৎ আমাদের অন্ধকার। শেখ হাসিনা বারে বারে তিনি দাবি করতেন যে বাংলাদেশের মাটিকে তিনি কোনোভাবেই ভারত বিরোধী জঙ্গিদের যে অ্যাক্টিভ হওয়া সেটাতে ব্যবহৃত হতে দেবেন না, কিন্তু দেখা যাচ্ছে অগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকে এই 4 মাসে কিন্তু এই জঙ্গি মডিউলগুলো মাথাচাড়া দিয়েছে। তার মানে ইউনুস সরকার বা এই মুহূর্তে যারা মৌলবাদী কট্টরপন্থী রয়েছে কোথাও, যারা একেবারে ধামাচাপা পড়েছিল বা কিছুটা ধামাচাপা পড়েছিল, তাদেরকে আবার প্রোঅ্যাক্টিভ করছে উস্কানি দিয়ে। তাহলে সেটার মোকাবিলা হচ্ছে না কেন? যেভাবে একের পর এক জঙ্গি ভেতর থেকে আমাদের দেশ থেকে গ্রেফতার হচ্ছে, কোথাও আমাদের ইন্টেলে প্রবলেম রয়েছে। একদম প্রথমে একদম নির্দ্বিধায় প্রথম যে কথাটা বলা দরকার, যে কোনো মূল্যে দলমত নির্বিশেষে এই ধরনের জঙ্গি যারা ভারতবর্ষে যদি ঢোকার চেষ্টা করে, আমাদের প্রত্যেকের উচিত সেটাকে আটকানো, তার কারণ এরা মানবতার শত্রু, এটা প্রথম কথা। 2 নম্বর, আমি একটা তথ্য আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে এই বছর জুলাই মাসে উত্তর 24 পরগনার বাগদা, সেখানে বিজেপির যুব সাধারণ সম্পাদক একজন বিক্রম রায়, তিনি গ্রেপ্তার হয়েছেন এটিএস এর দ্বারা জাল পাসপোর্ট তৈরি, মানব পাচার এবং জঙ্গি যোগের জন্য। আমি গত 5-6 বছরের একদম পুরো ক্যাটেগরিক্যালি ধরে ধরে বলতে পারি, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, এই সমস্ত জায়গা থেকে অন্তত 12 জন বিজেপির নেতা এবং স্থানীয় স্তরের নেতা এবং ক্যান্ডিডেট তারা গ্রেপ্তার হয়েছেন জঙ্গি যোগে। তার মানে কেন হচ্ছে এই যে বিএসএফ যেটা ব্যর্থ হচ্ছে, যেখান থেকে ঢুকে পড়ছে, এবং স্যার বলছেন যে অনেক জায়গা ফাঁকা রয়েছে, সেখানে এখন পর্যন্ত বিএসএফ করতে পারছে না। ভেতরে যে সমস্ত লোক যাদের কথা বললেন রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এই ধরনের দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। কোনো একটি নির্দিষ্ট দলের লোক নয়, তারা নির্দিষ্ট একটি দল নয়। এবং এই সঙ্গে আমি একটু বলেন, একটা তথ্য শুধু দিয়ে নিই, সেটা হচ্ছে 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পর যখন ওখানে একটা প্রচন্ড অস্থিরতা তৈরি হলো এবং 1981 সাল পর্যন্ত ওখানে কনস্ট্যান্ট সামরিক শাসন চলেছে, ওই সময় মোটামুটি 77-78 থেকে এই ইনফিল্ট্রেশনে একটা নতুন পর্যায় শুরু হয়েছে, এবং সেই সময় থেকে কিন্তু এই ধরনের মানে শক্তিগুলো ঢুকতে শুরু করেছে। 1979 সালে ওইখানে বিএনপি সরকার আসে, গোটা 80 দশক ধরে, আমার নির্দিষ্ট করে এখানে দুটো বক্তব্য রয়েছে, আপনি বেছে বেছে যাদের নাম বললেন সেই বিজেপি নেতা কর্মীদের কতজন
গ্রেফতার হয়েছে, তাদের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে এবং রাজ্য সরকার কি কি তথ্য তাদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছে রাজ্য পুলিশ? এবং এখনো তো ধরা হয়েছে। এই যে জাল পাসপোর্ট কেন্দ্রে আপনারা দেখাচ্ছেন, এই তো এখন ধরা পড়লো। আপনারা দেখাচ্ছেন, ধরা পড়ছে এবং এখন ধরা পড়ছে। এবং তারা সক্রিয়। শাসক দলের জনপ্রতিনিধি একদম তিনি তারা ভোটের সক্রিয়। প্রচারের সময় হঠাৎ করে বলে পৌরসভার কর্মী, ইনফিল্ট্রেশন হলে পৌরসভার ভেতরে কর্মী। চলে আসুন, আধার কার্ড তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তার বিরুদ্ধেই বা রাজ্য সরকার কি ব্যবস্থা নিল? থামাই একবার, ভুয়ো পাসপোর্টের কাণ্ডের কিংপিন কে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হরিদেবপুরের ট্রাভেল এজেন্সির আড়ালেই কি পাসপোর্ট জালিয়াতি চলতো? প্রশ্ন এটাই যে বেহালা থেকে ধৃত দীপঙ্কর দাস তিনি কি একাই কাজ করতেন? সঙ্গে কে ছিল? কতজন বাংলাদেশের হাতে ভুয়ো পাসপোর্ট পৌঁছে গেছে? শুধুমাত্র বেহালার দীপঙ্কর দাসের কাছ থেকেই কিন্তু বিপুল পরিমাণ জাল নথি মিলেছে। অন্তত ৩,০০০ ডকুমেন্ট উদ্ধার হয়েছে, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জাল সিল পাওয়া গিয়েছে। একটি ট্রাভেল এজেন্সির অফিসে বসে কাজ করতেন এই দীপঙ্কর দাস, এই ট্রাভেল এজেন্সির মালিকেরও কিন্তু হদিশ নেই। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, এটা মানতে তো কোনো আপত্তি নেই যে একেবারে ভারতবর্ষের পশ্চিম বাংলার সঙ্গে বাংলাদেশের এই যে ২২০০ কিলোমিটার বর্ডার, একেবারে পোরাস বর্ডার, এবং এখানে কোনো রকমের সীমানা নেই। আজকে যে বিজেপি নেতাদের কথা নাম একেবারে তালিকাভুক্ত করে এনে অর্ণববাবু বলছেন, তাদের কতজনের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে? পোরাস বর্ডার, রাজ্যও জানে, কেন্দ্রও জানে। কতবার যৌথ বৈঠক হয়েছে, সমন্বয়ের কতবার ব্যবস্থা হয়েছে, আপনার কতবার মনে আছে? রাজ্য এবং কেন্দ্র দুজনেই দায়ী। বিএসএফ যেমন দায়ী, তেমনি পাসপোর্ট করতে গেলে যে নথিগুলো লাগে সেইগুলো রাজ্য সরকারের কাছ থেকে নেওয়া হয়। রাজ্য সরকার একজন যদি পাসপোর্ট করতে যান, তার রেশন কার্ড, তার ভুয়ো রেশন কার্ড তৈরি হচ্ছে, তার বার্থ সার্টিফিকেট, তার ভুয়ো তৈরি হচ্ছে, তারপরে তো তার আধারও হয়, তারপরে তো ভোটার কার্ড হয়, সেই জায়গা থেকে পাসপোর্ট হয়। পাসপোর্ট যখন তার কোনো আবেদনকারীর কাছে আসে, সেখানে তাকে ডেকে মাত্র থানায় করলে হবে না, তার আবেদনকারী সেই ঠিকানায় পৌঁছে যেতে হবে। আজকে গোয়েন্দা বিভাগ কি করছে বলুন তো? পুলিশের তো একটা প্রধান একটা বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্স পুরোপুরি ফেল। তারা বুঝতে পারছেন না কোথায় জাল নথিপত্র তৈরি হচ্ছে, কোথায় পাসপোর্ট তৈরি হচ্ছে, কোথায় পাসপোর্টটা চলে যাচ্ছে, কোথায় পোস্ট অফিস থেকে ভুয়ো ঠিকানাতে আগে চলে যাচ্ছে। এখন ধরছেন, এতদিন বাদে ধরছেন, যেখানে ৩,০০০ ৪,০০০ সব চলে গেছে। আজকে বাংলাদেশের ৫ই অগস্ট থেকে অক্টোবর অবধি ৮৮টা মামলা হয়েছে এবং ৭০ জনকে ধরা হয়েছে। তার তো আরো ৭০০ জন জঙ্গি বেরিয়ে গেছে। সেই জায়গাগুলো, সেই জঙ্গিগুলো বাংলাতে এসে সেখানে বিএসএফ জড়িত, রাজ্য সরকারের পুলিশ জড়িত, প্রত্যেকে দায়ী। আজকে যে জায়গাতে ধরতে হবে সেগুলো হচ্ছে নজরদারি। নজরদারিটা বাড়াতে হবে। সেই নজরদারিটা কোথায়? সেন্ট্রালের কোথায়? কোথায় রাজ্য সরকারের? আর শুধুমাত্র এর ঘাড়ে ওর দোষ দিচ্ছেন, ওর ঘাড়ে এ দোষ দিচ্ছেন। এই রাজনৈতিক আকচাকচিতে কিন্তু বাংলাটা পিছিয়ে যাচ্ছে, ভারত পিছিয়ে যাচ্ছে। একদমই। তবে তার পাশাপাশি কিন্তু একেবারে কূটনৈতিক স্তরে দৌত্য ক্রমাগতই বাড়ছে এবং পাকিস্তান কিন্তু ক্রমাগতই বাংলাদেশের কাছাকাছি আসছে। বাংলাদেশের ভারত বিরোধিতার মধ্যেই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মোহাম্মদ ইউনুস। ডি সামিটে যোগ দিয়ে বন্ধু ইউনুসের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে, পোস্ট করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক আদান প্রদান, বাণিজ্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। পাক বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পাক প্রধানমন্ত্রী। আমি সুব্রতদার কাছে এই জায়গায় আসবো। সুব্রতদা, নিঃসন্দেহে বাংলাদেশ থেকে জঙ্গিরা এই মুহূর্তে তারা সেখানে একেবারে লাগাম ছাড়া অবস্থায় রয়েছে। শীর্ষ সন্ত্রাসী অন্তত 10 জনেরও বেশি তারা মুক্ত হয়ে রয়েছে। নিঃসন্দেহে তারা এই করিডোরকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের তারা এখানে ঢুকে পড়ছে, কিন্তু তাতে একেবারে সরাসরি যে পাকিস্তানের মদত রয়েছে এটা কি আর বলার অপেক্ষা রাখে? প্রথমত হচ্ছে আমাদের কাছে এটা বড় এক্সপোজার যে সংখ্যাগুরুর মৌলবাদ যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি হয় সেটা পাকিস্তান, বাংলাদেশ এবং আমাদের দেশ দেখলে বোঝা যাচ্ছে। 1 2 নম্বর কথা হচ্ছে এই যে এখন হাসিনা সরকার পাশের দেশে বাংলাদেশে উৎখাত হওয়ার পর থেকে এই টেরোরিস্ট আউটফিটগুলো সক্রিয় হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি বলছি, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, খাগড়াগড়ে যখন বিস্ফোরণ হয়েছিল তখন বাংলাদেশে হাসিনার সরকার ছিল এবং এই খাগড়াগড় বিস্ফোরণের সাথে টেরোরিস্ট আউটফিটগুলো যুক্ত ছিল। আমাদের দেশের সরকার দেখুন, পাশের দেশে ইন্টারভেন করার ব্যাপার নেই আন্তর্জাতিক আইন অনুযায়ী, কিন্তু আমাদের দেশের ইন্টেলিজেন্স কি করছে? আমাদের দেশের কি অ্যাক্টিভ আছে না নেই কেউ জানে না। আমাদের দেশের যে বর্ডার, সেই বর্ডার দেখুন ইনফিল্ট্রেট হচ্ছে আসামে, ইনফিল্ট্রেট হচ্ছে বাংলাদেশে, ইনফিল্ট্রেট হচ্ছে না ত্রিপুরায়। তার কারণ ত্রিপুরার সঙ্গে বর্ডার যেটা বাংলাদেশের, সেই বর্ডারটা ভালোভাবে সিল হয়েছে গত 10 বছর ধরে। আসামে ভালো করে হয়নি, পশ্চিমবাংলায় ভালো করে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের সরকার বিএসএফ
কেন্দ্রের সরকারের যে অংশ, তাদের যদি সমন্বয় না থাকে, জায়গা যদি না হয়, একদম। তাহলে পরে ওই বর্ডার সিল হবে না। এর ঘাড়ে দোষ তার ঘাড়ে দোষ দিয়ে তো লাভ নেই। শুধু হাসিনার সরকার থাকা না থাকার সম্পর্ক না, গত 2 দশক ধরে টেররিস্ট আউটফিটগুলো আমাদের দেশকে ব্যবহার করবার চেষ্টা করছে এবং সেন্ট্রাল এজেন্সিস তারা ফেল করছে, রাজ্যের এজেন্সি তারা ফেল করছে। প্রশ্ন হচ্ছে এই ফেল করবার মধ্যে দিয়ে আমাদের দেশের নিরাপত্তা একদম। ভয়ঙ্করভাবে বিপন্ন। তৃণমূল বিজেপির দিকে দেখাচ্ছে, বিজেপি তৃণমূলের দিকে দেখাচ্ছে। কিন্তু দেশের সমস্যাটা অভ্যন্তরীণ দেশে, নিরাপত্তা সমস্যাটা একেবারেই তাই। রাষ্ট্রে, সেটাই এই মুহূর্তে সেই প্রশ্নের প্রশ্নকে মুখে। সামনে আনা দরকার আছে। একেবারে ঢাকা এবং পাকিস্তানের মধ্যে একেবারে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবার পাকিস্তানের জন্য কিন্তু দরজা খুলে দিল। একেবারে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মোহাম্মদ ইউনূস, আর অন্যদিকে পাকিস্তানের আরো কাছাকাছি এলো ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিষয়ক আদান প্রদান ফের শুরু হবে। শেখ হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের যে সিদ্ধান্ত হয়েছিল তা বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। একটা অফিস অর্ডার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। তো এটা 18 তারিখে সাইন করেছেন রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। পাকিস্তানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক এতদিন বন্ধ ছিল, কোনো ধরনের কার্যক্রম ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তানের কোনো অর্গানাইজেশনের। তো আজকে এই অর্ডারটা দেখলাম যে 13-11-2024 তারিখের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তারা পুনঃস্থাপন করলো। মানে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোদমে পাকিস্তানের সাথে কাজ করবে। তত্ত্বাবধায়ক বা অবৈধ অন্তর্বর্তী সরকার বলেন, যাই বলেন না কেন, তো এইটার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার একটা পাকিস্তান প্রীতি আছে। তো এই পাকিস্তান প্রীতিরই একটা নমুনা আমরা দেখলাম। তো এটা আমরা এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের যে বিষয়টা, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা একজন বাংলাদেশি হিসেবে আমরা কোনো পাকিস্তানের সাথে কোনো ধরনের কার্যক্রমে আমরা বিশ্বাসী না। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও পুনঃস্থাপন করলেন, এটা দিয়ে তাই প্রমাণ করলেন যে তিনি পাকিস্তানপন্থী এবং তিনি বাংলাদেশকে আবার পাকিস্তানে বানাতে চান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক পুনঃস্থাপন করছে, কিন্তু এ রাজ্যের মানুষ তারা একদিকে যেমন জঙ্গি হানা, জঙ্গি অনুপ্রবেশের ভয় রয়েছেন, তার পাশাপাশি এই শহরে একেবারে খাস কলকাতায় বৈঠকখানা বাজারের পর এবার কিন্তু এজিসি বোস রোডের হোটেল থেকে অস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করা হলো। হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে 2টি 9mm পিস্তল এবং 18 রাউন্ড কার্তুজ। ধৃত রাহিশ কুমার এবং মিরাজ মালিক গয়ার বাসিন্দা। অস্ত্র নিয়ে কি কারণে তারা কলকাতায় এসেছিল ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। অনুবাবু, নিঃসন্দেহে কলকাতা পুলিশের এসটিএফ এর কৃতিত্ব দাবি করবেন। নিঃসন্দেহে সত্যি বড়সড় কৃতিত্ব, দুর্ঘটনা ঘটে যেতেই পারত, কিন্তু তার পাশাপাশি আবারও কিন্তু সেই প্রশ্নটাই উঠবে, কোথাও ইন্টেলিজেন্স নিয়ে আরেকটু ভাবার সময় কি এসেছে? কারণ বাংলাদেশ এই মুহূর্তে অশান্ত। ডেফিনেটলি এসেছে, এবং আমি বলবো যে এক্ষেত্রে একেবারে প্রথম দিন যখন ওইখানে ইউনূসের সরকার এলো এবং এই ধরনের অস্থিরতাগুলো তৈরি হলো, সেই সময় একেবারে ডেফিনেটলি যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, সেই সময় কিন্তু মনে করবেন নিশ্চয়ই আপনি জানেন যে সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন যে এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্টেপ নেবে আমরা তাকে সমর্থন করব। এবং এই ক্ষেত্রে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং নিশ্চয়ই আমাদের দলও মনে করে এটা, যে এইখানে সমন্বয়টা সবার আগে দরকার। এইখানে কোনো আকচি বা এইখানে কোনো রকম বিরোধিতার জায়গা নেই। এইখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করব। তারা যেখানে তাদের সঙ্গে একটা সমন্বয়ের ভিত্তিতে এই ধরনের কুখ্যাত জঙ্গি যারা গোষ্ঠীগুলো যারা তাদের আটকানোর চেষ্টা করতে পারে। আসলে বিভিন্ন মডিউলগুলো অনেক বেশি সক্রিয় হয়েছে, অনুপ্রবেশ হচ্ছিল, সেটা আরও বেশি রকম হচ্ছে, জঙ্গি অনুপ্রবেশ ঘটছে এবং আমরা একটা বারুদের স্তূপের উপরে বসে আসছি। পশ্চিমবাংলা থেকে কেরল, কাশ্মীর পর্যন্ত এর বিস্তৃতি এবং কখনো কখনো দিল্লিতেও দেখা গেছে। এটা মনে হয় যে আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক এবং রাজ্য কেন্দ্র সমন্বয় আবারও কিন্তু সেই বক্তব্যই সামনে আসছে। অনেক ধন্যবাদ। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।